নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপাড়। পার্থ চট্টোপাধ্যায় তিনি ইডির হেফাজতে এবং রাজ্যের মন্ত্রী, রাজ্যের শাসক দল, দেশের অন্যতম বিরোধী দল, তারা সবাই জড়িয়ে গেছেন একটা তদন্তের সঙ্গে। এসব নিয়ে আজ কিছু বলতে হবে দেশের অন্যতম বিরোধী শক্তি হয়ে উঠতে তৃণমূলকে কোন কৌশলে এগোতে হচ্ছে বা তারা কোন কৌশলে এগোতে চাইছে। বলতে হবে 2024 সালে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার যে মঞ্চ, সেই মঞ্চে আদৌ তৃণমূলের বিশ্বাসযোগ্যতা থাকছে কিনা। কারণ রাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের যে অবস্থান, তাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, তুলছে অন্যান্য বিরোধী দলগুলোই। তাই আজ কিছু কথা এই বিষয়ে না বললেই নয়। গতকাল সারাদিন রাজ্য রাজনীতি আবর্তিত হয়েছে দুটো নামকে কেন্দ্র করে। একজন পার্থ চট্টোপাধ্যায়, অন্যজন অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে অত টাকা উদ্ধার, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক, এছাড়াও আরও কারো সম্পর্ক, সেখান থেকে দুজনেরই গ্রেফতার হওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থ হয়ে পড়া এবং এসএসকেএমে আইসিইউতে ভর্তি হওয়া, এগুলোই মোটামুটি গতকাল সবাইকে ব্যস্ত করে রেখে দিয়েছিল। তোলপাড় চলছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, আপাতত পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের ভেতরে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেটাকে কিন্তু বোধহয় মিটিয়ে দিতে পেরেছেন। অন্তত যে ছবিটা তৃণমূল কংগ্রেস এই পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে তুলে ধরল, তাতে কিন্তু মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আপাতত সবাই একটা ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরছে। মাস কয়েক আগের কথা, নিয়োগ দুর্নীতির আজ ধিকি টের পাওয়া যাচ্ছিল। ঠিক সেই সময়ই সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। কুণাল ঘোষ কী জবাব দিয়েছিলেন? বলেছিলেন এসএসসি দুর্নীতি প্রসঙ্গে যা বলার তা ভালো বলতে পারবেন তৎকালীন শিক্ষামন্ত্রী। ইঙ্গিতটা স্পষ্ট ছিল। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আড়াল করে পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টেই বল ঠেলেছিলেন কুণাল। ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ দুজনেই তৃণমূলের অন্দরের নবীন মুখ। অনেকেই বলেন দুজনেই নব্য তৃণমূল। যে তৃণমূল গড়ার ডাক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের গুরুত্বপূর্ণ অংশ। এবারের উল্টো দিকটা মনে করুন। কুণালের কথার পরেই কী বলেছিলেন ফিরহাদ হাকিম? ফিরহাদ বলেছিলেন মন্ত্রিসভার সদস্য নন এমন একজনের কথায় তিনি গুরুত্ব দিতে রাজি নন, এবং বলেছিলেন যে সেই সময় যদি কিছু সিদ্ধান্ত হয়ে থাকে তার দায় পুরো মন্ত্রিসভার, কোনো একজনের না। সেই পুরনো বক্তব্যের কিছুটা অংশ চলুন আপনাদের একবার শুনিয়ে দিই। যে ধরনের কেলেঙ্কারির অভিযোগগুলো আসছে, ওগুলো একটিও ব্রাত্য বসুর জমানায় নয়। পার্টির মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমার মনে হয় বিস্তারিত বুঝিয়ে বলতে পারবে। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। ক্যাবিনেটের মেম্বার কুণাল নয়, আমাদের এটা যৌথ দায়িত্ব। আমি সেই ক্যাবিনেটের মেম্বার। আমি দলের একজন সৈনিক, কিন্তু আমি মন্ত্রী নই, আমি সরকারের কেউ নই। আমি জানি আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে যেন কেউ মনে করিয়ে না দেন যে আমি মন্ত্রী নই। আমার কোনো হ্যাংলামি নেই। মন্ত্রী না হতে পারলে যাদের জীবন অসম্পূর্ণ, এসব ক্রাইটেরিয়া তাদের। এরপর গতকাল কি দেখলেন সবাই? কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিকদের সামনে দুজনেই যা বলেছেন তার মানে দাঁড়ায় পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, তার পাশে আপাতত দল রয়েছে। অথচ খেয়াল করুন, এর আগে যে প্রথম টুইটটা এসছিল, কুণাল ঘোষ সেই টুইট করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি এবং
অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির থেকে টাকা পাওয়ার পরে তাতে বক্তব্য ছিল কার বাড়ির থেকে টাকা পাওয়া গেছে তার বক্তব্য, তার ব্যাখ্যা তাদেরই দিতে হবে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এবার সেই জায়গার থেকে একসঙ্গে সবাই মিলে বসে বললেন যে বিজেপি প্রতিহিংসা চরিতার্থ করতে পার্থকে ফাঁসিয়েছে, অর্থাৎ দলের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা ঐক্যবদ্ধভাবে তুলে ধরলেন নবীন প্রবীণ দুই প্রজন্মই। যেখানে নোটবন্দি হয়েছিল সেখানে এত বেআইনি টাকা, কালো টাকা, নগদ টাকা এলো কি করে, সেটাও তদন্ত করে দেখা দরকার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ণ আস্থা রাখছি আইন এবং বিচার ব্যবস্থার উপর। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বাইরে থেকে দেখলে দুইভাবে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে এটা। প্রথমত, শিক্ষক হওয়ার তথাকথিত যোগ্যতা থাকা সত্ত্বেও অজস্র যুবক যুবতী শিক্ষক শিক্ষিকা হতে পারেননি, এর ফলে মেধার অগ্রাধিকার মর্যাদা পায়নি। এই কাজের পেছনে যারা রয়েছেন, যাদের জন্য যোগ্যরা চাকরি পেলেন না কিন্তু মেধার পরিবর্তে টাকা দিয়ে চাকরি করলেন অনেক ছেলে মেয়ে, সেই কেলেঙ্কারির কুশীলব কারা সেটা আপাতত প্রমাণ সাপেক্ষ। কিন্তু এটা পরিষ্কার যে কিছু অযোগ্য লোকের হাতে শিক্ষা দানের অধিকারটা চলে গেল। এতে কিন্তু আমাদের আগামী প্রজন্মের ক্ষতি, সামগ্রিকভাবে আমাদেরই ক্ষতি আর কি। আর এর সঙ্গে সঙ্গে আপাতত পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের যেটা বলছিলাম ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেটা খানিকটা মিটিয়ে দিতে পেরেছেন নিজে বিপদে পড়লেও। আসলে তৃণমূল কিন্তু এটা বুঝতে পেরেছে যে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ব্যাপারটা এটা লোকের বাড়িতে গিয়ে ধাক্কা মেরেছে, প্রত্যেকের মনটা ছুঁয়ে গেছে। কারণ এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা। যখন নিজেদের যোগ্যতায় যে জিনিসটা অর্জন করার, আমাদের নিজেদের যে জিনিসটা প্রাপ্য, সেটা যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, কেড়ে নেয়, এবং সেটা যদি কোথাও গিয়ে হয়তো পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যায় বা প্রভাব খাটিয়ে সেটা অন্য কারোর ঘরে চলে যায়, তাহলে কিন্তু তার ধাক্কাটা আমাদের ঘরেই লাগে এবং তার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু মারাত্মক, অত্যন্ত বিরূপ একটা প্রতিক্রিয়া হতে পারে। এটা তৃণমূল খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং এটা বুঝতে পেরেছে যে এর ধাক্কাটা কিন্তু এই নারদা ঠারদার থেকে অনেক বেশি হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করেছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে গোটা ব্যাপারটাকে বিশ্লেষণ করার এবং রাজনৈতিক ময়দানে নিয়ে যাওয়ার, যেখানে গিয়ে তারা অন্তত লড়াই করতে পারে, একটা ব্যাখ্যা দিতে পারে, নিজেদের ফেস সেভিংয়ের একটা জায়গা তৈরি হয়। তা না হলে যে একটা সমস্যা তৈরি হবে সেটা কিন্তু তৃণমূল খুব ভালো করে বুঝতে পারছে। এবার যে বৈঠক হয়েছে এই পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত বিষয় নিয়ে, সেখানে অন্দরে কি হয়েছে সেটা তো অনুমান সাপেক্ষ, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যদি ঝড় উঠেও থাকে, যদি কোনোভাবে নবীন শিবির প্রবীণ তৃণমূলকে কোণঠাসা করতে তোপ দেগেও থাকে, বাইরে থেকে কিন্তু সেটা দেখানো হচ্ছে না, দেখাতে দেওয়া হচ্ছে না। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমি নয় আমরার মন্ত্র, সেটাকেই দেখাচ্ছে। এটা কিন্তু একটা বড় সেই অর্থে সাফল্য। এবং এত কিছুর পরেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। মন্ত্রীর নামের সঙ্গে দুটো জিনিস জড়িয়ে গেছে, এক এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আর দুই মন্ত্রীর নামের সঙ্গে একের পর এক মহিলার নাম জড়াচ্ছে। সেটা কি তার জন্য, তার ভাবমূর্তির জন্য এবং দলের ভাবমূর্তির জন্য খুব ভালো বিজ্ঞাপন? যা বেরোচ্ছে শান্তিনিকেতন থেকে কলকাতা, সেটা ভয়ঙ্কর। আমার মনে হয় তো ব্রুনাই সুলতানেরও এত বান্ধবী ছিল না। কানাঘুষো খবর, বেনামে দুই বান্ধবীর নামেই নাকি সম্পত্তি কিনেছেন পার্থবাবু। কলকাতায় নামে বেনামে অসংখ্য ফ্ল্যাট, বেলঘরিয়ায় অর্পিতার নামে ফ্ল্যাট, বীরভূমের 7টি বাড়ি, 20 বিঘে জমি, শান্তিনিকেতনেও 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। 7টি বাড়ির মধ্যে আমি প্রথম যেই বাড়ির সামনে নিয়ে এসেছি সেই বাড়িটা প্রথমে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হচ্ছে শ্যামবাটি ব্রিজ থেকে পেরিয়ে ফুলডাঙ্গা ঢোকার মুখে ডান হাতে বেঁকলেই এই বাড়ির দেখা পাওয়া যাবে। এই বাড়ির নাম হচ্ছে অপা। যদিও এই নাম নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আমি একবার দেখানোর চেষ্টা করব নেম প্লেটটি। এই বাড়ির নাম রাখা হয়েছে অপা।
সোশ্যাল মাধ্যমে বারবার একটা প্রশ্ন উঠছে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর নাম মিলিয়ে এই বাড়ির নাম রেখেছেন? জামবনি, ফুলডাঙ্গা, প্রান্তিক সহ বিভিন্ন জায়গায় 7টি বাড়ি। বাকিগুলো কেনা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় ও মোনালিসা দাসের নামে। কোনো বাড়ির দামই 1 কোটির কম নয়, ফলে সেখানেও কমপক্ষে 10 কোটির সম্পত্তি। বীরভূমের একটি আবাসনে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আনুমানিক দাম 5 কোটি। সোনাঝুরির পিছনে 20 বিঘা জমি, যার আনুমানিক দাম 10 কোটি। মোট হিসেবটা কত দাঁড়াচ্ছে? ইডির আধিকারিকরা বলছেন হিসেবটা 50 কোটির ঘর ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে 100-র কাছাকাছি। কেন্দ্রীয় তদন্তকারীরা বলছেন এখনো বহু সম্পত্তির খোঁজ পাওয়া বাকি। একটু পুরনো কথা আপনাদের মনে করিয়ে দেওয়া যাক। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ছিলেন কাশীনাথ মিশ্র। ভূসি কেলেঙ্কারির জেরে তিনি ইস্তফা দিয়েছিলেন। তার দফতরের সঙ্গে এই কেলেঙ্কারির যোগ আছে। শুধু এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি ইস্তফা দিয়েছিলেন নৈতিক দায় স্বীকার করে। অভিযোগ প্রমাণের আগে, মনে রাখবেন, সেই নৈতিক দায় তিনি নিয়েছিলেন। এখনকার রাজনীতিতে এই সমস্ত নীতি নৈতিকতার বিশেষ বালাই নেই। সেখানে সবাই নিজেরটা ভাবেন, জনগণেরটা বা ওই নৈতিকতা ফৈতিকতা ওগুলো নিয়ে খুব একটা ভাবেন না। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় আছেন, দলের পদেও আছেন এবং আপাতত থাকছেন। এখনকার ট্রেডিশন ফলো করে পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এসএসকেএমে গিয়েছেন। গতকাল আদালতেই অসুস্থ বোধ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী। তারপর তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এই এসএসকেএম যাওয়ার রীতি ইদানিং তৃণমূলের অনেক নেতাই ফলো করেন, অন্তত যাদের এই সিবিআই ডেকে ঠেকে পাঠায় আর কি। তো পার্থ চট্টোপাধ্যায় সেই পদাঙ্কই অনুসরণ করলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে গেল। এই যে তার ভাবমূর্তিতে ধাক্কাটা লাগলো, এই যে কালো ছাপ, এবং যার দায় কিন্তু তার দলকেও হয়তো খানিকটা হলে ভোগ করতে তো হচ্ছেই, খানিকটা নয় হয়তো অনেকটাই ভোগ করতে হবে, সেটা তার দলের নেতারা বুঝতে পারছেন এবং নিজেরা ঘনিষ্ঠ মহলে সে কথা স্বীকারও করছেন। তারপরেও তার পক্ষে কি নিজের জায়গাটা ধরে রাখা সম্ভব হবে? এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহিলাকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ, এই যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ, সরাসরি এই বিষয়গুলোতে যখন তার নাম জড়িয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এতগুলো টাকা পাওয়ার অভিযোগ, এই সবকটা যদি কোনো না কোনোভাবে তাকে ছুঁয়ে থাকে, তাহলে কিন্তু সেটা তার জন্য খুব একটা ভালো পরিস্থিতির সৃষ্টি করবে না। এবং সেই সমস্ত কিছু প্রতিক্রিয়া সামলে তার পক্ষে ফের রাজনৈতিক জীবনটাকে নিষ্কলঙ্ক রাখা, সেটা কিন্তু খুব কঠিন। এবং তার জন্য নিজের পলিটিক্যাল কেরিয়ারকে বাঁচিয়ে রাখাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আগামী দিনে। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মন দিয়ে শুনেছেন কি? বক্তৃতার বেশ খানিকটা অংশ ছিল হিন্দিতে। ইদানিং বিভিন্ন সভায় বাংলার পাশাপাশি হিন্দিতে ভাষণ দেন তৃণমূল নেত্রী, কারণ তার টার্গেট সারা দেশ। কিন্তু তৃণমূল কি নিজেদের ন্যারেটিভ অনুযায়ী বিরোধীদের চালাতে চাইছে? অন্তত সাম্প্রতিক পরপর যে ঘটনাবলী আমরা দেখলাম, মানে প্রথমে যশবন্ত সিনহাকে তাকে প্রার্থী করার জন্য রাষ্ট্রপতি পদে একটা সমস্ত বিরোধীদের একত্রিত করে একটা বৈঠক, যাতে কংগ্রেস সহ সবাই যোগ দিল। তারপর পরবর্তী ক্ষেত্রে যখন দ্রৌপদী মুর্মু তিনি নিযুক্ত হয়ে গেলেন প্রার্থী বিজেপির তরফে, তখন হঠাৎ করেই একটা অন্যরকম সুর যে তাকে প্রার্থী করা হচ্ছে, আগে জানতে পারলে তারা প্রার্থী না দেওয়ার কথাও ভাবতে পারতেন, এরকম একটা বক্তব্য। এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধীদের একটা মোটামুটি ছত্রভঙ্গ হয়ে যাওয়া। পরবর্তী ক্ষেত্রে উপরাষ্ট্রপতি ভোট নিয়ে একেবারেই অন্য একটা ভূমিকা, সেখানে কংগ্রেসের ডাকা সেই বৈঠকে, প্রার্থী বাছাইয়ের বৈঠকে না যাওয়া, আবার তাদের সাথে আলোচনা করা হয়নি এই অভিযোগে মার্গারেট আলভাকে সমর্থন না করা বা ভোট না দেওয়ার সিদ্ধান্ত। এই গোটা বিষয়গুলো দেখে মনে হচ্ছে এজেন্ডা বেছে বেছে জোটের সলতে পাকাচ্ছে তৃণমূল, আর নিজেরাই সেই জোটে জট পাকাচ্ছে। সার্বিক বিরোধী ঐক্যের থেকেও কি তৃণমূলের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে দলীয় লাভ ক্ষতি? অবশ্য সেটা হওয়াই তো স্বাভাবিক।
ভারতীয় রাজনীতিতে ইদানিং একটা ট্রেন্ড ক্রমশ শক্তপোক্ত হচ্ছে। কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকার নির্বাচনের প্রশ্ন আসুক, শাসক দলের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও তার প্রভাব ভোটের বাক্সে পড়ছে না। দেশে যেমন নরেন্দ্র মোদী সরকার, তেমনই রাজ্যে সরকার আর তৃণমূলের মুখ একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশের বিরোধী পরিসরের মুখ হয়ে উঠতে পারবেন? শুধুমাত্র চড়া সুরে মোদী এবং বিজেপি বিরোধিতা করলেই কি মমতার প্রতি বিরোধী জোটের আস্থা অটুট থাকবে? জোট ধর্ম বলেও তো একটা কথা আছে। তৃণমূল কি সেই জোট ধর্ম পালন করছে? যেভাবে অপোজিশন ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে, কোনো আলোচনা না করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকবে। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দেবেন না। বিরোধী প্রার্থী মার্গারেট আলভা বা এনডিএ প্রার্থী ধনখড় কাউকেই তারা সমর্থন করছেন না। মার্গারেট আলভা ক্ষোভ প্রকাশ করেছেন, টুইট করেছেন, এটা রাগ জেদ দেখিয়ে পাল্টা প্রশ্ন তোলার সময় নয়, বরং এখন ঐক্য, নেতৃত্ব এবং সাহস দেখানোর সময়। টুইটে মমতাকে অসম সাহসী বলে উল্লেখ করে মার্গারেট লিখেছেন, আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের পাশেই থাকবেন। মার্গারেট আলভা বলছেন তিনি আশা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের পাশেই থাকবেন, কিন্তু তার আশা কি পূরণ হবে? উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তটা নিল কেন? তৃণমূল যতই দাবি করুক তাদের সিদ্ধান্তে বিরোধী ঐক্যে ফাটল ধরবে না। ফাটল তো ইতিমধ্যেই চোখে পড়েছে। শুক্রবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বলেন, কেন তৃণমূল আচমকাই সিদ্ধান্ত নিল তারা তার পেছনের কারণ খুঁজতে চেষ্টা করছেন। আর তারা চাইছেন যে এটা বাদ দিয়ে বিরোধীরা মোটামুটি ঐক্যবদ্ধ থাকুন। অন্যান্য বিরোধী দলগুলো তো তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তের পেছনের কারণ খুঁজতে বা কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে কারণ খুঁজেও তারা বার করে ফেলেছে। যিনি এত বিরোধী ভাব করেন, তিনি হঠাৎ ভোটে অ্যাবস্টেইন করবেন, মানে বিজেপিকে সাহায্য করবেন, ধরা পড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও পুরনো যারা পরিচিত তারা ওনাকে আবারও অ্যাপিল করবেন। সে অ্যাপিলে উনি রেসপন্স করতে পারবেন কি না, ডিল কতটা শক্ত তার উপর তা নির্ভর করবে। এক জোট শরিকের কার্যকলাপের পেছনে আসল উদ্দেশ্য খুঁজতে যদি অন্য শরিকরা ব্যস্ত হয়ে পড়েন, তাহলে সেই জোটের কি অবস্থা হবে তা তো বোঝাই যায়। বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে এনডিএ উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থী করার পরেই তৃণমূল তা নিয়ে দলের নেতাদের মুখ খুলতে বারণ করেছিল। তখনই বলা হয়েছিল এ ব্যাপারে 21শে জুলাই বৈঠকের পর দলীয় সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু মার্গারেট আলভাকে সমর্থন না করার কারণটা কি? তৃণমূলের এই অবস্থান আদতে বিরোধী জোটের পক্ষে ক্ষতিকর নয় কি? তৃণমূল যতই বলুক এক হাতে তালি বাজে না। আগামী দিনে বিরোধী ঐক্যে যদি তৃণমূলকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে হয়, তাহলে কি শুধু নিজেদের স্বার্থ পূরণ করলে হবে? এটা একটা রাজনৈতিক, তাদের সাথে রাজনৈতিকভাবে একটা আলোচনা, এটার সাথে কারো হাত শক্ত টক্তর ব্যাপার নেই। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে এবার একটু রাষ্ট্রপতি ভবনের দিকে তাকানো যাক। ভোট শেষ, আমাদের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু রাষ্ট্রপতি পদের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তির জাতি পরিচয়টা এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল? প্রশ্ন জেগেছে একটা বিষয়, রাষ্ট্রপতি পদে পৌঁছতে দ্রৌপদী মুর্মুর জাতি পরিচয় এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল? কেন বারবার তিনি যে জনজাতির প্রতিনিধি, এই কথাটা সবাই মিলে বলে বলে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে এই বিষয়টা কি খুব জরুরি? আরএসএস এবং বিজেপির পক্ষ থেকে যেসব বক্তব্য প্রকাশে এসছে সেগুলো বিশ্লেষণ করলে অবশ্য কিছুটা আভাস পাওয়া যেতে পারে। আমরা প্রথমে শুরু করি আরএসএসের মুখপাত্র অর্গানাইজারের 10 জুলাই 2022-এর বক্তব্য দিয়ে। অর্গানাইজারে যা লেখা হয়েছিল তার মর্মার্থ, দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদে ঘোষণা হওয়াটা পছন্দ হয়নি
মিশনারিদের, যারা দশকের পর দশক হিন্দু জনজাতিদের টার্গেট করেছে। হ্যাঁ, একথা অস্বীকার করার উপায় নেই। আদিবাসী জনজাতিদের ধর্মান্তরিত করার একটা অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ওঠে এবং সেটা ছড়িয়েও যায়। সেই ন্যারেটিভকে কাউন্টার করতে গিয়ে দ্রৌপদী মুর্মুর জনজাতি পরিচয়কে তুরুপে তাস করে ফেলেছে সংঘ পরিবার, আর এটা তাদের এজেন্ডা। এবার বিজেপির রাজনৈতিক লক্ষ্যের কথায় আসা যাক। মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য আর ছত্তিশগড়ে বিজেপি বিরোধী পক্ষে। এই দুই রাজ্যে 2023 বিধানসভা নির্বাচন। বিজেপির পক্ষে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুটো রাজ্যেই তফসিলি উপজাতি শ্রেণীর জন্য সংরক্ষিত আসনের সংখ্যা প্রচুর। 2018 সালের নির্বাচনে এই দুই রাজ্যে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের প্রায় সবকটাতেই বিজেপি পরাজিত হয়েছিল। 2023 বিধানসভা ভোটের পরপরই 2024 লোকসভা নির্বাচন। তাই জনজাতি সম্প্রদায়ের ভোট ভাগ হোক, এটা বিজেপি চাইবে না। বিজেপির বক্তব্য, দ্রৌপদী মুর্মু তপশিলি উপজাতির প্রতিনিধি, তাই তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সেই শ্রেণীর উন্নতি হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন, রামনাথ কোবিন্দ যিনি দলিত, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন ভীমা কোরেগাঁও মামলায় দলিতদের হেনস্থার অভিযোগ কেন উঠেছিল? কেন জৈল সিং রাষ্ট্রপতি থাকাকালীন শিখ হত্যার ঘটনা ঘটেছিল? কেন ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণার কাণ্ডারি ছিলেন? সবচেয়ে বড় কথা, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ায় ইতিহাস বই খুলে গর্বিত হওয়ার প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? এই প্রশ্নের উত্তর পাওয়া ছাড়া বাংলা বা বাঙালির কোন লাভটা হয়েছে বলুন তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দ্রৌপদী মুর্মুর জাতি পরিচয় সামনে রেখে ভোট ব্যাংক রাজনীতি করা সেটাই উদ্দেশ্য। কাজে বিজেপি বা সংঘ পরিবার তাদের নিজেদের এজেন্ডায় সেই তাসটাই খেলেছে। কিন্তু অন্য দলগুলো, তারাও তো এই একই ভাবনার শরিক। তারাও তো নিজেদের মতো করে সেই তাসের সপক্ষে গাওনা গেয়েছে, পাছে তারাও ভোটে জনজাতি দাক্ষিণ্য থেকে বঞ্চিত হয়ে যায়। একাই যাতে বিজেপি ক্ষীর খেতে না পারে, সেই জন্যই তো দ্রৌপদী মুর্মুকে পছন্দের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ভারতে জনজাতির মানুষ আর নিপীড়িত হবেন না বা তাদের জল জঙ্গলের অধিকার কর্পোরেটরা কেড়ে নেবে না, এমন নিশ্চয়তা কি কেউ দিতে পারছেন? যদি তা না হয়, তাহলে রাইসিনায় দ্রৌপদী মুর্মু পৌঁছে গেলেও জনজাতিরা তো সেই অন্ধকার তিমিরেই পড়ে থাকবে। ময়ূরভঞ্জের উৎসব একদিন থিতিয়ে আসবে, কিন্তু জনজাতিদের জীবনের লড়াই সেটা কি থামবে?